দেশের ৫৪তম বাজেট ঘোষণা হলো আজ। ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭,৯০,০০০ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছে অন্তর্বর্তী সরকার, যা গত বছরের তুলনায় ৭,০০০ কোটি টাকা কম। প্রতিবছর জাতীয় সংসদে বাজেট ঘোষণা করা হলেও এবার সংসদ না থাকায় বেতার এবং টেলিভিশনের মাধ্যমে বাজেট ঘোষণা করা হয়। নানামুখী কারণে এবারের বাজেট কিছুটা ব্যতিক্রম। কেমন হলো এবারের বাজেট, এই প্রেক্ষাপটে আমাদের আজকের আলোচনা। দর্শক, আমি ফাইনাস জয়ী, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল, চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন MS সিদ্দিকী, অর্থনীতি বিশ্লেষক। সেই সঙ্গে আরো আছেন মাজিদুল হক, অর্থনীতি বিশ্লেষক। দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। দুজনের কাছে একটা অভিন্ন প্রশ্ন রাখতে চাই, কেমন হলো বাজেট? MS সিদ্দিকী, আপনি যদি শুরু করেন। আমরা যেমনটি জানি যে স্বাধীনতার পর প্রথমবার বাজেটের আকার কমিয়ে ৭,৯০,০০০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। কেমন হলো অন্তর্বর্তী সরকারের সংকোচনমূলক এই বাজেট? ব্যতিক্রম হচ্ছে এই প্রথম সংকোচন হলো বাজেটের সাইজ, এবং এছাড়া মেজর কোনো চেঞ্জ গতানুগতিক বলে আমার কাছে মনে হয়েছে। সে রেভিনিউ কালেকশনের একটা টার্গেট ধরা হয়েছে, যেটা কখনোই অ্যাচিভ করা যায় না। সে এবারও বেশি করা হয়েছে NBR এর জন্য। রেভিনিউ বাজেট কমানো হয়েছে, ডেভেলপমেন্ট প্রোগ্রামের বাজেট কমানো হয়েছে, কিন্তু যেটা সবচেয়ে বড় টার্গেট ছিল সরকারের, সেটা হচ্ছে যে ইনফ্লেশনটাকে কন্ট্রোল করবে। সেই ব্যাপারে ডকুমেন্টে বলা আছে যে ইনফ্লেশন কন্ট্রোলের একটা চেষ্টা আছে, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা গেল যে ইম্পোর্টের অনেকগুলো প্রোডাক্টের ট্যাক্স বাড়ানো হয়েছে। এখন এই ট্যাক্স বাড়ানোর কারণে এটা যেগুলোর সরাসরি ইম্প্যাক্ট আছে প্রাইসের উপরে, যেমন অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, ট্রেডিংয়ের উপরে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স ২.৫% বাড়িয়ে দেওয়া হয়েছে। আগে ছিল 5%, এখন এটাকে ৭.৫% করা হয়েছে। এটার অর্থ হচ্ছে যে অনেকগুলো শত শত আইটেম আমদানি করলে ২.৫%, মানে এর কিউমুলেটিভ এফেক্ট 5%-এর মতো হবে অ্যাপ্রক্সিমেটলি। তো বাজেটে যদি 5% ট্যাক্স বেড়ে যায়, বাজারে স্ট্রেট ওয়ে এটা 5% না, আরও বেশি এটার ইম্প্যাক্ট হবে। তো সুতরাং এটার ইম্প্যাক্ট দ্রব্যমূল্যের উপরে পড়বে, এটা ইনফ্লেশন আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তারপরে ইন্টারেস্ট রেট নিয়ে অনেক কথা ছিল, সেটা কমানোর কোনো চিন্তা ছিল না। সরকার বলছে যে এটা আরও কন্টিনিউ করবে। এই করে বাজেট ইনফ্লেশনটাকে কিভাবে কমাবেন ঠিক জানি না। এছাড়া যে আরেকটা ফোকাস ছিল যে আমাদের আমেরিকান ট্যারিফ, এটাকে কিভাবে অ্যাড্রেস করা হবে। একটা ঘোষণা ছিল যে ১০০টি ট্যাক্স প্রোডাক্টের জিরো ট্যাক্সে নিয়ে আসা হবে ইম্পোর্ট। ওইটা মেনশন করা হয়েছে, কিন্তু আমি স্পেসিফিক্যালি কোথাও দেখলাম যে কোন প্রোডাক্টগুলো। আমাদের LDC গ্র্যাজুয়েশন আগামী বছর নভেম্বরে, সেজন্যে কাস্টমস ডিউটি, অন্যান্য যত ট্যারিফ আছে সবগুলো কমানোর কথা ছিল, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে যে সবগুলো বাড়িয়ে দেওয়া হয়েছে। যদিও কিছু সাপ্লিমেন্টারি ডিউটি কমানো হয়েছে, সিম্বলিক্যাল মনে হচ্ছে আমার কাছে। এখন সব কিছু মিলে মনে হচ্ছে যে তাহলে আমরা LDC গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জটাকে কীভাবে দেখলাম। তো এগুলোকে আমার কাছে অনেকটা মনে হয়েছে স্ববিরোধিতা। তো এখন এই স্ববিরোধিতা থেকে বেরিয়ে নতুন চ্যালেঞ্জ আরও আছে। যদিও সরকার বলছেন যে ফাইন্যান্সিয়াল সেক্টরে অনেক ইমপ্রুভমেন্ট আছে, কিন্তু অন্যান্য সেক্টরে জব ক্রিয়েশন থেকে শুরু করে ইনভেস্টমেন্ট, লোকাল এবং ফরেন ইনভেস্টমেন্ট, এগুলোর ব্যাপারে কোনো ভালো দিক নির্দেশনা নেই। সুতরাং ইমপ্রুভমেন্টটা কীভাবে হবে বা একটা, সেজন্যই বলছি যে আগের বাজেটগুলোতে তাই ছিল, অনেক বড় বড় কথা ছিল, কিন্তু ছিল না, সেরকম ডিরেকশন ছিল না। এখানে কথা কম বলেছেন, বাজেটের বক্তৃতাটা খুবই ছোট, এই ব্যাপারে সত্যি, কিন্তু প্র্যাকটিক্যালি তো প্যারাডাইম একটা শিফট হতে পারত। এবং এটা যে একটা ইন্টারিম একটা গভর্নমেন্ট, এনাদের অনেক অব্লিগেশন নাই, রাজনৈতিক কোনো বাধাও ছিল, ওনারা আরও অনেক কিছু রিফর্ম করে দিতে পারতেন। যেমন বলা হচ্ছে যে ডাইরেক্ট ট্যাক্সটাকে ফোকাস করা হবে। ডাইরেক্ট ফোকাস করার অর্থ এই না যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্সটা বাড়িয়ে দেওয়া, কিন্তু আফটার অ্যাসেসমেন্ট ট্যাক্স কালেকশনটা, সেটাকে যদি ফোকাস করতে, তাহলে বলা যেত যে হ্যাঁ। কিন্তু প্রত্যক্ষ করে আমরা কেন এতটা পিছিয়ে? আমরা পিছিয়ে, এটা অনেক আলোচিত। NBR এর সক্ষমতা নেই,
সেজন্য। আর আমাদের ইকোনমি তো ইনফর্মাল, অর্ধেকের বেশি। সেটাকে ফর্মালাইজ করার জন্য যে প্রচেষ্টা, সেটা তো ইফেক্টিভ প্রচেষ্টা হচ্ছে না। তো এত কিছু যদি থাকে তাহলে তো এটাকে ফর্মালাইজ করা যাবে না। ডাইরেক্ট ট্যাক্সটা তারা ডিজায়ার্ড টার্গেট অ্যাচিভ করতে পারবে না। তারপর আরেকটা যেটা বলছে, ট্যাক্স জিডিপি রেশিও এবার 9%, 7 থেকে 9% তুলে ফেলবেন। এটাকে আমার কাছে খুব আকাশ কুসুম মনে হয়েছে, কারণ কোনো চেঞ্জ নাই, রিফর্ম নাই, এনবিআর এর সক্ষমতা বৃদ্ধির কোনো চেষ্টা নাই। তাহলে ইয়ে করবেন কি করে, সে এটা অ্যাচিভ করবেন কি করে? জিডিপির 7% থেকে 9% ট্যাক্সটাকে, কালেকশনটাকে ইমপ্রুভ করবেন কিভাবে? আমি তো দেখছি না। তো তারপর আরেকটা ইয়ে ছিল, কতগুলি ব্যাপার ছিল যে এই সরকার হয়তো এডুকেশন এবং স্বাস্থ্য খাতে গুরুত্ব দিবেন। স্বাস্থ্য খাতে দেখা যাচ্ছে যে কিছু কিছু প্রোডাক্ট ইম্পোর্টের ট্যাক্স কমানো হয়েছে, সেটার একটা ইনডাইরেক্ট বেনিফিট পাওয়া যাবে। এডুকেশন সেক্টরে প্রাইমারি এডুকেশনের ট্যাক্স কমিয়ে দেওয়া, অ্যালোকেশন কমিয়ে দেওয়া হয়েছে, সেকেন্ডারিতে বেশি অ্যালোকেশন করা হয়েছে। এটা কেন, এটা বোঝা গেল না। প্রাইমারিকে অবহেলা করার কি কোনো সুবিধা আছে কিনা জানি না, অথবা অন্য কোনো ফোকাস আছে কিনা। যেমন টেকনিক্যাল এডুকেশনের কথা বলেছেন, আরও কিছু টেকনিক্যাল এডুকেশন ইনস্টিটিউট হবে কিনা আমি ঠিক জানি না। এটা অত ডিটেলস এখনো বাজেট বক্তৃতার ভিতরে অন্তত নেই। তো সব কিছু মিলিয়ে মনে হচ্ছে যে আগে যে লম্বা বক্তৃতা, অর্থমন্ত্রীর বক্তৃতা একটু ছোট হলেও খুব বেশি চেঞ্জ দেখতে পাচ্ছি না। এবং জুলাই অভ্যুত্থান পরবর্তী পরিবর্তিত প্রেক্ষাপটে যে বাজেট আমরা পেলাম, আপনি খুব একটা আশাবাদী হতে পারছেন না? না, ট্রেডিশনাল তো এটা। ধন্যবাদ জানাচ্ছি জনাব সিদ্দিকী। জনাব মাজেদুল হক, প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে 5.5% এবং মূল্যস্ফীতি 7% নামানোর পরিকল্পনা রয়েছে। লক্ষ্য পূরণ সম্ভব হবে কি? কেমন হলো বাজেট? জি, দেখুন যে বাজেটটা যেটা হয়েছে, বাজেটের সাথে যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রার কথাই যদি আমি প্রথমে বলি, এই মূল্যস্ফীতি বাংলাদেশে 3 বছর ধরেই উচ্চ মূল্যস্ফীতি 10%-এর উপরে, এবং হচ্ছে যে 1986 সালের পরে কিন্তু একটানা এত উচ্চ লেভেলে মূল্যস্ফীতি কখনো ছিল না। তাহলে মূল্যস্ফীতির চাপে পড়ে মানুষগুলো, অনেক মানুষ দরিদ্র হয়ে গিয়েছে, অনেক মানুষ পুষ্টিহীনতায় ভুগছে। এখন এই দরিদ্র মানুষগুলোকে আপনি, যে আমরা বলছি যে বাজেট দর্শনটা হচ্ছে যে আমাদের কল্যাণ রাষ্ট্র করব, আমরা সমতা ভিত্তিক একটা বাজেট করব, আমরা ন্যায্যতা আনব। কিন্তু আপনার দেশের কনটেক্সটে যদি হিসাব করা হয়, আপনার অর্থনৈতিক যে বর্তমান যে অবস্থা, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে যদি বলা হয়, তাহলে যে মূল্যস্ফীতির চাপে পড়ে যে সমস্ত মানুষগুলো দরিদ্র হয়ে গেছে, তাদেরকে আমি কিভাবে সুরক্ষা দিব, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে দেখেন যে মূল্যস্ফীতির আমরা কন্ট্রোল করার চেষ্টা করছি, আমরা বাজেট বলছি, আমরা কেন্দ্রীয় ব্যাংক যখন মনিটারি পলিসি ঘোষণা করে তখন মানি সাপ্লাই মাধ্যমে দেশে মূল্যস্ফীতি কন্ট্রোল করে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট অনেকটা ভিন্ন। মূল্যস্ফীতি শুধু আপনি হয়তো ফিসকাল পলিসি এবং মনিটারি পলিসি সমন্বয়ের মাধ্যম দিয়ে সরকার চেষ্টা করছে, কিন্তু বাংলাদেশে মূল্যস্ফীতি অনেক কারণেই হয়তো বেড়ে যায়। সেটা চাহিদা যোগানের অসামঞ্জস্যতা থাকে, সেখানে আপনার অলিগোপালি থাকে, কিছু একটা বাজারকে হয়তো 5 জন মানুষ সেটা শাসন করে বা নেতৃত্ব দেয়, তারা তাদের কারণে বাইরের আউটসাইডার কোনো সেলার কিন্তু ঢুকতে পারে না। বিভিন্ন কারণে আবার আমাদের দেশে যে ন্যাচারাল ক্যালামিটি হয়, ন্যাচারাল ক্যালামিটির কারণে আমার ফসল বিনষ্ট হয়ে যায়, সেখানে আমার খাদ্যের যে একটা সংকট দেখা দেয়, চাহিদা যোগানের অসামঞ্জস্য দেখা দেয় একটা। আর একটা হলো যে বাজেট যেটা দিয়েছে, সেই বাজেট অনুযায়ী যে দরিদ্র মানুষ, এবং বিশ্বব্যাংক কি বলছে জানেন, যে বিশ্বব্যাংক বলছে যে অতি খাদ্য মূল্যস্ফীতির কারণে, উচ্চ খাদ্য মূল্যস্ফীতির কারণে 2025 সালে 30 লাখ মানুষ অতি দরিদ্র হয়ে যাবে। তাহলে এটাও একটা চ্যালেঞ্জ কিন্তু। এবং বিশ্বব্যাংক যে প্রজেকশন করেছে, সেই প্রজেকশনকে আমরা আসলে ফেলে দিতে পারি না। তার কারণ হচ্ছে যে এবং বাজেট যে ডিক্লারেশন দিয়েছে, বাজেট যে লক্ষ্যমাত্রা নিয়েছে, সেই লক্ষ্যমাত্রা পূরণ করা আমার কাছে মনে হয় না মূল্যস্ফীতির ক্ষেত্রে সম্ভব না। জনাব মাজেদুল হক, আমরা যেমনটি জানি যে অর্থনীতির গতি বেশ কিছুদিন ধরেই মন্থর এবং বিনিয়োগ 10 বছরের মধ্যে সর্বনিম্ন। এই বাস্তবতায় আসলে কতটা ব্যবসা বান্ধব হলে এবারে বাজেট, সে আলোচনায় ফিরতে চাই বিরতির পর। দর্শকদের সাম্প্রতিক রিপোর্টে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন।
আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। কেমন বাজেট হলো এই শিরোনামে চলছে আজকের আলোচনা। দর্শক, জানিয়ে রাখতে চাই আরও একজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, ডক্টর জাহিদ সত্তার, অর্থনীতিবিদ, চেয়ারম্যান, পলিসি রিসার্চ ইনস্টিটিউট। স্বাগত জানাচ্ছি আপনাকেও। আপনার কাছ থেকেও একটু জানতে চাই, বিগত বছরগুলোর তুলনায় আমরা এবার দেখলাম যে ভিন্ন আঙ্গিকে বাজেট প্রস্তাব করা হলো। সেই জায়গা থেকে অর্থ উপদেষ্টা যেমনটি বলেছেন, অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারের চেষ্টা থাকবে এবারের বাজেটে। জানতে চাই বাজেটের মৌলিক বিষয়গুলো নিয়ে আপনার পর্যবেক্ষণ। ধন্যবাদ ওকে আমন্ত্রণের জন্য। হ্যাঁ, আমি এগ্রি করি যে এই বাজেটটা ভিন্ন। আমি 30 বছর ধরে প্রত্যেক বছর বাজেট দেখে আসছি। প্রত্যেক বাজেটই একটু উচ্চাভিলাষী, মানে একটা ইনক্রিমেন্টাল বাজেটিং যেটাকে বলে, সেটা সবসময় আগের বাজেটের চেয়ে বেশি থাকে ব্যয়টা, বিশেষ করে বাজেট আউটলে। তো এবার তো সেটারই একটা মানে ভিন্ন ধরনের, যে এবার বাজেট গত বছরের বাজেটের চেয়ে একটু কমই রাখা হয়েছে। এবং যদিও বলা হচ্ছে যে মাত্র 7,000 কোটি টাকা কম, আসলে 10% তো ইনফ্লেশন আছে। সো 7,90,000 কোটি টাকা বললেও সেটা 10% ইনফ্লেশন তো খেয়ে ফেলছে। সো সেটা আরও কম। সো এইটা একটা খুবই সংযত বাজেট, সংকীর্ণ বাজেট বলা যাবে। এবং এটার উদ্দেশ্য হচ্ছে, এক তো হচ্ছে যে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা মেনটেন করা, গ্রোথ প্রবৃদ্ধিটা এবার খুব একটা না, টার্গেট না, কিন্তু উনি বলেছেন যে ডিস্ট্রিবিউশনটা, মানে ইনক্লুশন, এইসব ডিস্ট্রিবিউশন, এগুলোর কথা বলেছেন। কিন্তু আমি বাজেটে দেখে আর দুটো জিনিস আমার কাছে পরিষ্কার মনে হচ্ছে। বাজেটের যে ফোকাসটা, সবচেয়ে বড় ফোকাস আমি দেখছি যে মূল্যস্ফীতি, ইনফ্লেশন কন্ট্রোলটা এই বাজেটের সব দিক দিয়ে দেখা যাচ্ছে। এক নম্বর, একদিকে হচ্ছে মনিটারি টাইটনিং, সেটা চলছে, সেটা বাংলাদেশ ব্যাংক করে যাচ্ছে। কিন্তু ওই মনিটারি টাইটনিংটার এই ফিসক্যাল সাইডটা, এটা এই বাজেটটা সাপোর্ট করে। যেহেতু এটা সংযত বাজেট, একদিকে ব্যয়টা কম করা হয়েছে, ঘাটতিটা অনেক কম করা হয়েছে। কিন্তু বিগত 3 বছর যাবত আমরা যেমনটি দেখছি যে মূল্যস্ফীতির যে হার, এবার সরকারের যে লক্ষ্যমাত্রা 7% নামানোর পরিকল্পনা রয়েছে, সম্ভব হবে কি? যেভাবে একদিকে মনিটারি টাইটনিং করা হচ্ছে, অন্যদিকে একটা ফিসক্যাল, এখন তো একটা ফিসক্যাল কনজারভেটিভ স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে, সে দুটো মিলে, প্লাস এই যে ডেফিসিট মাত্র, ঘাটতিটা মাত্র 3.6% জাতীয় উৎপাদের। আর এই সংখ্যাগুলো না দেখে জাতীয় উৎপাদের কত রেশিও, এটা আমাদের দেখা উচিত। ব্যয়টা হচ্ছে মাত্র 12.7%। সবসময় টার্গেট হতো এই 16-17% জাতীয় উৎপাদের, সেখানে 12.7। রেভিনিউ, অবশ্য রেভিনিউ টার্গেট হচ্ছে আপনার 8.9%। সো আপনার যে গ্যাপটা 3.6%, যে ডেফিসিট, এটা অত্যন্ত কম। এবং এটাকে ফাইন্যান্স করার জন্য যে ব্যবস্থা, সেখানেও ইনফ্লেশন কন্ট্রোলের একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে যে বেশিরভাগ ফিন্যান্সিংটা আসছে ফ্রম এক্সটার্নাল সোর্সেস। 44%, সাধারণত থাকে 40% বৈদেশিক ফিন্যান্সিং থাকে, আর 60% থাকে ডোমেস্টিক ফিন্যান্সিং। এবার 44% আছে। এবং বাকি যে ডোমেস্টিক ফিন্যান্সিং আছে, সেটা কিন্তু এবার বাংলাদেশ ব্যাংক কিন্তু ওনাদের ইন্ডিপেন্ডেন্স মেনটেন করবে, যে সরকারকে ঋণ দেবে না এরকম একটা ধরে রাখছে, এরকম একটা আইডিয়া আছে। তাহলে ব্যাংকিং সিস্টেম থেকে, মানে প্রাইভেট ব্যাংকিং সিস্টেম থেকে আনতে হবে, এবং ওই যে সঞ্চয়পত্রের মাধ্যমে কিছু ঋণ নিতে হবে। বাজেট ঘাটতি মানে কিন্তু ঋণ। সো এই ঋণটা দিয়ে কি করা হয়, সেটাই আমাদের দেখতে হয়। এখন দেখা যাচ্ছে যে এই যে ঘাটতির পরিমাণ যেটা আছে 3.6, এই আমাদের যে এডিপি আছে, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটাও কিন্তু এই যে বাজেট ঘাটতির প্রায় সমান। তার মানে ঘাটতিটাকে বিনিয়োগে সরকার লাগাচ্ছে, এটা একটা ভালো কাজ। এখন এই বিনিয়োগটার উদ্দেশ্য হচ্ছে যে যাতে করে প্রবৃদ্ধি হয়, তারপরে দেশের উৎপাদনশীলতা বাড়ে, কর্মক্ষমতা, কর্মসংস্থানের ব্যবস্থা হয়, এবং আয় বাড়ে। সেই উৎপাদনশীলতা থেকে তখন এই যে ঋণগুলো পরিশোধ করার ব্যবস্থা আর কি। সো ওই দিক দিয়ে বাজেটের মোটামুটি ব্যালেন্সটা ঠিকই আছে।
কনজারভেটিভ, এবং এটা ওই যে ইনফ্লেশন কন্ট্রোলের সব চেষ্টা এখানে আছে, মনিটারি এবং ফিসকাল মিলে। এবং আমরা যে টার্গেটটা নেওয়া হয়েছে, 6.5% টার্গেট নেওয়া হয়েছে এক বছরে, এটা কমে যাওয়া, এটা হয়তো নাও হতে পারে, কিন্তু 7%-এও যদি আসে বা 7.5%-এ নেমে আসে যদি মূল্যস্ফীতি, তাহলে আমার মনে একটা ভালো অর্জন, বড় পাওয়া। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে জনাব সিদ্দিকী। আমরা যেমনটি আসলে ডক্টর জাহিদ ইসাত্তারও বলছিল যে এবারের বাজেটের ঘাটতি, যেটা প্রস্তাবিত বাজেট আমরা যেমনটি দেখছি যে 2,26,000 কোটি টাকা, এবং সরকারের থেকে যেমনটি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে যে অভ্যন্তরীণ উৎস থেকে 1,25,000 কোটি টাকা এবং বৈদেশিক উৎস থেকে 1,01,000 কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। বলাই যায় যে ঘাটতি পূরণে ঋণ নির্ভরতা বাড়বে সরকারের, কতটা চ্যালেঞ্জে পড়বে সরকার? পড়বেন তো অবশ্যই, কারণ রেভিনিউ কালেকশন টার্গেটটা 9% জিডিপির, সেটা 7%-এর উপরে এ যাবৎকালে ওনারা উঠতে পারেননি। তা এখন কি করে এই বছর 9% করবেন? কোনো রিফর্ম বা এনবিআর এর যে কোনো পরিবর্তন করা, সেটা কিন্তু করা হয়নি। বারবার বক্তৃতায় দেখতে পাচ্ছি অটোমেশনের কথা বলেছেন, সেই অর্থে কিন্তু অটোমেশন হয়নি। আচ্ছা, আরেকটা যেটা ওনারা, এবং আরেকটা কথা বাজেট বক্তৃতায় দেখলাম যে ডাইরেক্ট ট্যাক্সে ওনারা অ্যাটেনশন দিচ্ছেন বেশি, ইনডাইরেক্ট ট্যাক্স কম অ্যাটেনশন। কিন্তু দেখা যাচ্ছে যে সেটা করতে যে একটু আগে যেটা বলেছি সেটা আবার রিপিট করি, যে কাস্টমস অ্যাডভান্স ইনকাম ট্যাক্স বাড়িয়ে দিয়েছেন ট্রেডিং পর্যায়ে অনেকগুলো, কয়েকশো আইটেমে 5% থেকে 7.5% করে ফেলছেন এআইটি। এখন এতে রেভিনিউ কালেকশনটা হবে খুব কমফোর্টেবলি, সহজে রেভিনিউ কালেকশন হবে, কিন্তু এটা করতে যে ঝামেলাটা করবে সেটা হচ্ছে যে ইনফ্লেশনটা তো বেড়ে যাবে, প্রাইসের উপর ডাইরেক্ট এটার ইম্প্যাক্ট হবে। তো ইমিডিয়েট 2.5% মানে এটার কিউমুলেটিভ এফেক্ট 5%-এর বেশি হবে। 5% যদি এই সরাসরি প্রাইসে অ্যাড হয়, তাহলে ইনফ্লেশন কেন বাড়বে না? তো তাহলে একদিকে কমানোর চেষ্টা, আরেকদিক দিয়ে ট্যাক্স বাড়িয়ে দিয়ে এটাকে অফসেট করা হয়ে যায়। আরেকটা জিনিস হচ্ছে যে আভ্যন্তরীণ সোর্স থেকে ওনারা নেবেন বলছেন, বাংলাদেশ ব্যাংক হয়তো দিলেন না, যে ওনারা খুব শক্ত হয়ে থাকলে যে আমরা টাকা ছাপাবো না, আপনি দেখা যাক কি করেন। কিন্তু এই আভ্যন্তরীণ সোর্স থেকে নিতে যে সঞ্চয়পত্রের কিন্তু ইন্টারেস্ট রেটটা খুব হাই, নর্মাল ব্যাংকিং রেট থেকে, সেখানেও একটা ঝামেলায় পড়বেন। ইনফ্লেশনে সেখানে একটা ঝামেলা হতে পারে। এখন এত কিছুর পরে আর টার্গেট অ্যাচিভ করা যাবে না, এটা বোঝাই যাচ্ছে। এখন রিফর্ম করবেন, রিফর্মের কোনো দৃশ্যত কোনো ইয়ে নাই, তো তাহলে কি করে এই টাকার যোগান হবে, এটা নিয়ে আমি খুব চিন্তিত। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে মাজিদুল হক। বিনিয়োগ গত 10 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে, এই বাস্তবতায় আসলে কতটা ব্যবসা বান্ধব হলো এবারের বাজেট? জি দেখেন, যে বিনিয়োগ বান্ধব যে পরিবেশটা, সেটা ওয়ার্ল্ড ব্যাংক এক সময় বাংলাদেশকে রেটিং করতো, সেটা সব সময় আমরা একটা সর্বনিম্ন পর্যায়ে ছিলাম। সেখান থেকে আমরা আসলে এই পরিবেশ উত্তরণ করার জন্য যে সমস্ত ইন্ডেক্সগুলো আমাদেরকে ডেভেলপ করা দরকার ছিল, সেই ডেভেলপ আমরা কিন্তু এখনও স্টিল নাও এটা করিনি। এক। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আমাদের যে বিনিয়োগ বান্ধব পরিবেশ, বিনিয়োগ বান্ধব যে কর কাঠামো, সেখান থেকেও কিন্তু আসলে আমরা অনেক পিছিয়ে রয়েছি। এবং স্যাররা আমরা কিন্তু বারবার আমরা বলছি, ভয়েস রেস করছি যে বিনিয়োগ পরিবেশ উন্নত করার জন্য কোন কোন ইন্ডিকেটরকে আমাদেরকে ইমফ্যাসিস দিতে হবে, সেটা কিন্তু আসলে গভর্নমেন্ট পলিটিক্যাল গভর্নমেন্ট বারবার ইগনোর করেছিল। এবং আমি আরেকটা কথা বলতে চাই, যে আপনি বলেছিলেন যে বাজেট সাইজটা কমে গেছে এবার, তাই না? বাজেট সাইজ বাড়ার নিয়ে আমি এতটা শঙ্কিত না। মূল কথা হচ্ছে যে দেখেন, বাংলাদেশে বাজেট বাস্তবায়নের হার 84%, 85%, 83% বাজেট বাস্তবায়নের হার বাংলাদেশে। যে অ্যামাউন্টটা, যে সাইজটা দেওয়া হয়েছে, সেটা যদি বাস্তবায়ন হয়, এফিসিয়েন্সি ওয়েতে যদি বাস্তবায়ন হয়, এটা কিন্তু এনাফ, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে বাংলাদেশের বাজেটের আরেকটা দুর্বলতাটা কি? বাজেট ট্রান্সপারেন্সি, বাজেট স্বচ্ছতা। আমি বাজেট ম্যাটেরিয়ালস আর স্বচ্ছতার জায়গাটা এবার সরকার নিশ্চিত করতে পেরেছে কিনা সে আলোচনায় ফিরতে চাই। আবারও বিরতি শুরু হয়েছে। দর্শক, দেশ সাম্প্রতিক রিপোর্ট যে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। মাজিদুল হক, যে আলোচনায় আমরা ছিলাম, বাজেট স্বচ্ছতা নিয়ে প্রতিবারই আমরা আলোচনা শুনি, এবার কি সরকার সেটি নিশ্চিত করতে পেরেছে? না, দেখেন যে আপনার বাজেট ডকুমেন্ট যখন আমি প্রিপারেশন করব,
আমি জনগণ কি চাই, বাজেট কি জনবান্ধব কিনা এবং জনগণের কি চাওয়া পাওয়া এবং বাজেট ম্যাটেরিয়ালস কি আমি আসলে জনগণকে জানাচ্ছি কিনা, কনসালটেশনে আমি যাচ্ছি কিনা, সেই বিষয়গুলো কিন্তু বাংলাদেশে সবসময় অনুপস্থিত ছিল। এক। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে বাজেট ট্রান্সপারেন্সি স্কোরে আমরা মনে হয় 37, আমাদের স্কোর মনে হয় লাস্ট হয়তো 37 স্কোর, এবং এটা কিন্তু গ্লোবাল অ্যাভারেজ 45, এবং এটা যদি 61 না হয় তাহলে আপনাকে মনে করতে হবে যে বাজেট ট্রান্সপারেন্সিতে আমরা অনেক লোয়েস্ট লেভেলে আছি, এবং বাংলাদেশ যে বাজেট স্বচ্ছতার দিকে আমরা এখনো অনেক পিছিয়ে, কারণ আমরা জনগণের সাথে বাজেটকে কখনো বন্ধন তৈরি করতে পারছি না, আমরা যেটা ইন্টিগ্রেশন করব তাদের সাথে এটা করতে পারছি না। এক। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আরেকটা বিষয় যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যদি আপনার বাজেটের যে ব্যয় এবং যে আয় এবং যে আপনি বলেন যে বাজেট ঘাটতির কথাটা স্যার বললো একটু, বাজেট ঘাটতি কিন্তু এখন যেটা হয়েছে যে সরকারের একটা চাপ বেড়ে গেছে, সেটা হচ্ছে যে ঋণটা আমরা নিচ্ছি, ঋণের যে সুদ বাবদ যে ব্যয়টা এটা কিন্তু অনেক গুণ বেড়ে যাচ্ছে, দিনে দিনে অনেক গুণ বেড়ে যাচ্ছে, এবং দেশীয় খাত থেকে যে ঋণটা নেওয়া হয় সেটা তো সুদের হার অনেক বেশি, এবং বৈদেশিক ঋণের উৎস থেকে যদি আমি ঋণটা নিতে পারি সেটা সুদের হার অনেক কম, এবং তাদের রিপেমেন্টও কিন্তু আমরা 25 থেকে 30 বছর সময় পাবো। চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, দেশীয় থেকে উৎস থেকে যদি ঋণ নিই তাহলে আমাদের ব্যালেন্স করাটা আবার ডিফিকাল্ট হয়ে যাবে, টাকা চাপাই দেয়। বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের তালিকায় যেতে হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো প্রয়োজন। আমরা যেমনটি দেখলাম যে সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামী বছরের নভেম্বরে এলডিসি উত্তরণ সম্ভব হবে কিনা। না, এলডিসি উত্তরণ তো সম্ভবের কথাটা এখন করতে হবে, আমরা সব ক্রাইটেরিয়া মিট করে ফেলেছি, সুতরাং বাংলাদেশ উত্তরণটা হবে। এখন আশা করছিলাম যে এই বাজেটে এই এলডিসি গ্র্যাজুয়েশনটা নিয়ে একটা কিছু স্ট্র্যাটেজি তো চলছে, মানে একটা স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি বলে একটা অলরেডি একটা পলিসি আছে, সেটা ইমপ্লিমেন্টেশনও হচ্ছে, কিন্তু এই বাজেটে আমি আশা করছিলাম যে কিছু প্রতিফলন হবে সেটা। সো এটা এখন এই এলডিসি গ্র্যাজুয়েশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বাণিজ্য, আন্তর্জাতিক বাণিজ্যের লেভেলে। ওইখানে আমাদের যে এখন বাণিজ্য নীতি আছে সেখানে কিছু পরিবর্তন, কিছু মৌলিক কতগুলো সংস্কারের প্রয়োজন ছিল, বিশেষ করে শুল্ক নীতি আর বাণিজ্য নীতিতে। এইটার প্রতিফলন আমি দেখছি না এখানে। শুল্কর ব্যাপারে যা দেখলাম কিছু অ্যাডজাস্টমেন্ট আছে, কিছু শুল্ক বাড়ানো হয়েছে, কিছু শুল্ক কমানো হয়েছে, কিন্তু এটা মনে হচ্ছে একটু কেওটিক, আগের মতোই এগুলো শুল্ক বাড়িয়ে দিলাম, এগুলো শুল্ক কমিয়ে দিলাম। কোনো একটা শুল্ক নীতির বা বাণিজ্য নীতির কিছু পরিবর্তন এগুলো কিছু এখানে বোঝা যাচ্ছে না। যেটা আমাদের প্রয়োজন আছে আগামী যখন আমরা নভেম্বর মাসে 2026 সালে এলডিসি গ্র্যাজুয়েশন করব, এবং আমাদের কাছে আর তো বেশি বাজেট নেই, এই বাজেট এবং আগামী বছরের বাজেট, এই দুটো বাজেট আছে, কিন্তু এইখানে যদি প্রেপারেশনটা না দেখি তাহলে আগামী এক বছরে তো কতগুলো শুল্ক, মানে সম্পূরক শুল্ক কতগুলো আছে, স্ট্রাকচার আছে যেগুলি নন কমপ্লায়েন্ট, এগুলো তো গ্র্যাজুয়েশন হওয়ার পরে অনেক অসুবিধা হবে বাংলাদেশ। মানে একটা তো আমরা যে মানে বিনা শুল্কে যেটা এক্সপোর্ট করবো সেখানে আমরা গ্রেস পিরিয়ড পাচ্ছি 3 বছরের ওগুলো, কিন্তু যখন শুল্ক স্ট্রাকচারে নন কমপ্লায়েন্ট আছে ডব্লিউটিও, সেগুলো তো আমাদের ওই গ্রেস পিরিয়ড নাই, সেটা অন্যান্য দেশ তখন আপত্তি করবে যে এই ধরনের শুল্ক আছে যেটা এমএফএন বেসিস না, মানে এগুলো ইম্পোর্টের উপরে আছে, ডোমেস্টিক প্রোডাকশনের উপরে নাই, মানে ট্রেড নিউট্রাল হবার কথা কিন্তু নাই। সুতরাং এই যে সম্পূরক শুল্ক নীতি এগুলো কিছু পরিবর্তন, মানে মৌলিক পরিবর্তন প্রয়োজন আছে। আমি তো এখন দেখছি যে কিছু সম্পূরক শুল্ক আরো বাড়িয়ে দিল, কমিয়ে দিল, এইটাতে তো সম্পূরক শুল্কতে যে সংস্কারটা দরকার ছিল কিছুই দেখছি সেই সংস্কারটা হয় না, এখানে একটু সমস্যা রয়ে গেল। এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য প্রস্তুতি আমরা এই বাজেটের মাধ্যমে কিছু নিয়েছে বলে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে জনাব সিদ্দিকী। চলতি অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি গত 25 বছরের মধ্যে সর্বনিম্ন। আমরা যদি করোনাকালীন সময়টা বাদ দিই, সেই জায়গা থেকে সরকারের সামনে মূল চ্যালেঞ্জগুলো কি দেখছেন? চ্যালেঞ্জগুলো তো প্রিভেলিং যে ম্যাক্রো ইকোনমিক ইয়েগুলো আছে সেগুলোতে তো বোঝা যাচ্ছে যে আমরা ইনভেস্টমেন্ট নাই, লোকাল ফরেন কোনো ইনভেস্টমেন্টই দেখতে পাচ্ছি না। আমাদের ইনভেস্টমেন্টের যে অ্যাটমসফিয়ার সেখানে কোনো পরিবর্তন হয় নাই, এমপ্লয়মেন্ট অপরচুনিটি কমে গেছে বেড়ে যাওয়ার থেকে।
সবকিছু মিলিয়ে তো আমরা কোনো অবস্থায় নাই, আমরা তো এখনো রিকভারি পর্যায়ে আছি, আমরা এখনো পুরোপুরি রিকভারি করতে পারি না আমাদের যে আগের যে সমস্যাগুলো আছে। তো সুতরাং ইমপ্রুভমেন্ট করার সুযোগটা কোথায়, আমরা তো রিকভারি এখনো করতে পারিনি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ডক্টর জাহিদ ইসাদ। শেষ প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই, রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার, সেটি কি আসলে অর্জিত হবে কিনা এবং আমাদের রাজস্ব ব্যবস্থা কতটা কার্যকর? ধন্যবাদ। রাজস্ব ব্যবস্থা তো সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং এখানে। আমরা যেসব মৌলিক সংস্কার চেয়েছিলাম, আমরা মানে সব অর্থনীতিবিদ এবং অন্যান্য যারা এক্সপার্টরা আছেন সবাই বলেছেন এই যে বিভাজনটা, যে পলিসি একটা ইনস্টিটিউশন করবে এবং ইমপ্লিমেন্টেশন আরেকটা, এই বিভাজনটা অর্ডিন্যান্স এটা করা হলো, কিন্তু এখন তো ওই এখনো সেই প্রটেস্ট ইত্যাদি এগুলো এক্সিকিউশনে যায়নি। সো এই রাজস্ব আহরণের যে আরেকটু ডাইনামিজম আনার জন্য যে সংস্কারগুলো প্রয়োজন, সেই সংস্কারগুলো তো আমরা এখনো দেখছি না। এবং সেখানে তো এই যে নীতিগুলো, যে শুল্ক নীতি একটা, শুল্ক নীতি এক বর্তমানে যে ট্রেড রেজিম যেটা আছে, বাণিজ্য নীতি যেটা আছে, এটা খুব রেস্ট্রিকটিভ। এই রেস্ট্রিকটিভ রেজিমে আপনার রেভিনিউ বেশি বাড়ে না, আপনাকে আরও ওপেন করতে হবে প্রবৃদ্ধি, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়লে রাজস্ব আরো বাড়ে। সেই ব্যবস্থাটা কিন্তু। তিনজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ প্রান্তে দর্শক শেষ করছি দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।